বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি। এতদিন অষ্টম ঘরে ছিল দেবগুরু বৃহস্পতির সাথে, এবার ভাগ্যের ঘরে অবস্থান করবে। ভাগ্যের ঘরে অবস্থান করবে 1 মাসের গোচর। তো ভাগ্যের ঘরে আগে থেকে বুধ অবস্থান করছে। বুধ এই ঘরে আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত থাকবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে লাভের ঘরের অধিপতি। লাভের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি, কন্যা রাশি, এবং অষ্টম ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, সাধারণ রাশি। এই দুটি ঘরের অধিপতি হয়ে বুধ কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে। এবার সূর্য চলে আসা মানে বুধাদিত্য যোগ তৈরি হওয়া। 1 মাসের জন্য বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। কী রকম প্রভাব পড়বে বৃশ্চিক রাশির এই সূর্যদেবের রাশি পরিবর্তনে? কোন দিক থেকে বৃশ্চিক রাশি হতে যাচ্ছে লাভবান, এবং কোন দিক থেকে বিশেষ সাবধান, এবং তার সাথে কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে যাতে সূর্যদেবের প্রভাবে ভালো ফল বৃদ্ধি করা যায়। তো এগুলো সমস্ত কিছু আলোচনা করব, সমস্ত কিছুই তুলে ধরবো। তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্ররাশির উপরেই বলা হচ্ছে। তো সূর্যদেবের যে পরিবর্তন হচ্ছে, রাশি পরিবর্তন, সূর্যদেব তো 3টি নক্ষত্রে তার গোচর সম্পন্ন করবে, এবং রাশি পরিবর্তন যে মুহূর্তে করছে সূর্যদেব কিন্তু পুনর্বসু নক্ষত্রে থাকছে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রের একটি চরণই পড়ছে এই কর্কট রাশিতে। তো এই নক্ষত্রে অবস্থান করেই কিন্তু রাশি পরিবর্তন। তো 16 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। তারপরে পুষ্যা নক্ষত্রে 20 জুলাই থেকে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত। তারপরে আগস্ট মাসের 3 তারিখ থেকে একদম 16ই আগস্ট পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে। বর্তমানে বৃশ্চিক রাশির তো কোনো ঢাইয়া বা শনির কোনো দশা নাই, এদিক থেকে একটা খুব ভালো সংকেত। তবে রাহুর অবস্থান কর্মের 4র্থ ঘরে, আর কেতুর অবস্থান আবার কর্মের ঘরে। এই দুটি গ্রহই কিছুটা হলেও অসুবিধা দিবে এই বৃশ্চিক রাশিকে। কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে রাহুর উপরে। তো অনেক দিক থেকে ভালোও হবে, আবার অনেক দিক থেকে সাবধানে থাকতে হবে। কারণ ঢাইয়া চলাকালীন যে দৃশ্যগুলো বৃশ্চিক রাশি দেখেছে, আশা করছি সেরকম তো ভুল আর জীবনে হবে না। লোককে বিশ্বাস করা বা কাউকে সাহায্য করা, কারোর যেটা হয় আর কি সাড়ে সাতি বা ঢাইয়াতে, যে আসল সবারই মুখে মানে চরিত্র প্রকাশ পেয়ে যায়, কে কোন চরিত্রের। সাড়ে সাতির মধ্যে বা ঢাইয়ার মধ্যে এক কথায় বলতে গেলে লোককে চেনা হয়, এবং নিজেকেও চেনা হয়, যে নিজের অস্তিত্ব এই সংসারে কী রয়েছে সেটাও কিন্তু বোঝা হয়। তো যাই হোক, কর্মের ঘরের অধিপতি সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে, এটা সবথেকে ভালো। এছাড়া রাহু 4র্থ ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাহুর উপর। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা। 5ম ঘরে শনি অবস্থান করছে, শনি আবার বক্রি হয়ে গেল। শুক্র 7ম ঘরে অবস্থান করছে। মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। শুক্রের পরিবর্তন আবার 25 তারিখে হবে। 2 গুরু অবস্থান করবে 8ম ঘরে। 2 গুরুর জুতি তৈরি হচ্ছে। তো 2 গুরুর জুতিতে মানে খুব ভালো প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপর। আর ভাগ্যের ঘরে সূর্য বুধ অবস্থান করছে, আর 4র্থ ঘরে আবার মঙ্গল কেতু অবস্থান করছে। মঙ্গল রাশির অধিপতি জুন মাসের 30 তারিখে নক্ষত্র পরিবর্তন করেছে, আর এই মাসের শেষের দিকে আবার মঙ্গলও রাশি পরিবর্তন করবে। কেতু আবার এই মাসের 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, পূর্বা ফাল্গুনিতে চলে আসবে। সূর্যের নক্ষত্রে ছিল, সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনি থেকে চলে আসবে পূর্বা ফাল্গুনিতে। আর মঙ্গল তো 30 জুন শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে রয়েছে। বুধ আবার ভালো ভূমিকা পালন করবে এই মাসে। বুধ 18 তারিখে আবার বকরি হচ্ছে নিজেরই নক্ষত্র। আর 29 তারিখে বুধ আবার চলে যাবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে, বকরি অবস্থায় চলে আসবে। 11ই আগস্ট আবার বুধ মার্গী হয়ে যাবে। তো যাই হোক, যখন হবে তখন আবার বিশেষভাবে আলোচনা করব। তো বর্তমানে যে সময়টা তৈরি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যের যে রাশি পরিবর্তন, এটা কিন্তু যথেষ্ট ফেভারে থাকবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত থাকছে হচ্ছে পুনর্বসু নক্ষত্র। সূর্য কি? সূর্য হচ্ছে রাজা। তো রাজার মধ্যে ক্রোধ, জেদ এগুলো তো থাকবে। তার মধ্যে রাজা আবার আত্মবিশ্বাসী হবে, অহংকারী হবে, তার মধ্যে দয়ালু স্বভাবও থাকবে। একদম নারকেলের মতন। উপরের দিকটা হবে খুব শক্ত, ভিতরের দিকটা হবে মায়া মমতা। কারণ প্রজারাই হচ্ছে রাজার সন্তান। তো সন্তানের প্রতি অবশ্যই মায়া মমতা এগুলো থাকবে। সূর্য হচ্ছে এমন একটা ব্যক্তিত্ব, সমাজ যাকে সম্মান করবে, লোকে মানবে, 10টা লোক মানবে।
কারণ সূর্য যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে তার সমাজে তো তার তো যথেষ্ট মান সম্মান হয়, পায়, 10টা লোক মানে। সূর্য হচ্ছে কি উচ্চকোটি গুণ দ্বারা তৈরি, যার জন্যই সে রাজা। তো সূর্য এই পুনর্বসু নক্ষত্রে থাকা, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকা মানে খুব ভালো একটা সংকেত উঠে আসছে। কারণ পুনর্বসু নক্ষত্রে অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অধিপতি দেবতা হচ্ছে আবার মা অদিতি। মা অদিতি হচ্ছে সূর্যদেবেরই মাতা, এবং এই নক্ষত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ। তো এই যে চিহ্নটা জ্যোতিষশাস্ত্র মতে, সে এই চিহ্ন থেকে একটা ভদ্রতা, শালীনতা, একাগ্রতা, ধৈর্য, এই সমস্ত জিনিস উঠে আসে। কারণ এগুলো না থাকলে তো লক্ষ্যভেদ হবে না যে কোনো ক্ষেত্রে। এবার পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রে সূর্যের অবস্থান। দেবগুরু বৃহস্পতির হচ্ছে কি যে ধর্মের জ্ঞান, যে ধর্মের জ্ঞান দিবে। ধর্ম, এক কথায় বলতে গেলে দেবগুরু বৃহস্পতির ধর্ম, আর ধর্মকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাজার। নবম ঘর থেকে তো আমরা ধর্ম দেখি, ভাগ্য দেখি। ভাগ্য বলতে যে কর্ম অতটা করলাম না, অথচ পরিণাম পেয়ে গেলাম বেশি, ভালো পরিণাম পেয়ে গেলাম। অতটা কর্ম না করেও একটা ভালো পরিণাম পেয়ে গেলাম, পূর্বজন্মের মানে ভালো কর্মের ফল। এই ভাগ্য জিনিসটাকে এটাই বোঝাচ্ছে। তো সূর্যের এখানটা তো অবস্থান নবম ঘরে, তো সূর্য এমনি কারক গ্রহ। তো সূর্যের অবস্থান কি হচ্ছে, নবম ঘরটা হচ্ছে ভাগ্যের ঘর, তো কর্মের ঘরের অধিপতি আসে। তাহলে কেরিয়ারের স্ট্রেন্থ জিনিসটা বেড়ে গেল। যে কাজটা মানে ভাবছিল যে মানে দীর্ঘস্থায়ী না, সেই কাজটাও এখন দীর্ঘস্থায়ী হয়ে গেল। কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান, যারা কর্মহীন তাদের কর্মলাভ, বা কারো কর্ম চলে গেছে, কর্ম চলে যাওয়ার পরও কর্মলাভ। পরমাত্মার আশীর্বাদ, ভগবান ঈশ্বরের আশীর্বাদ, ধর্মের জ্ঞান, তীর্থভূমি, তীর্থস্থান ভ্রমণ, এই সমস্ত এই নবম ঘর থেকে দেখা হয়। নবম ঘর থেকে পর উপকারিতা দেখা হয়, পর উপকার করার যে মনোভাব, এই জিনিসটা দেখা হয়। সোশ্যাল কাজ, এনজিও ওয়ার্ক, এনজিওদের যে কাজকর্ম, সেটাও কিন্তু এই নবম ঘর থেকে দেখা হয়। সূর্য এই ঘরে অতি বিশিষ্ট কারক হয়ে যায়। কারণ ধর্মকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সূর্যের। ধর্ম হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর ধর্মের জ্ঞান রাজা প্রাপ্ত করে সেই জ্ঞানটাকে মানে সেই ধর্মকে রক্ষা করার দায়িত্ব নেয় রাজা। কারণ ধর্মপথে চলা, ধর্মের সাথে থাকা, এটা রাজার দায়িত্ব, কর্তব্য। যার জন্য রাজা সব কিছু হতে পারে, কিন্তু রাজা মিথ্যাবাদী বা মিথ্যাকে প্রশ্রয় দেয় সেরকম তো রাজা হয় না, রাজার চরিত্র তো এরকম হয় না। তো যাই হোক, এই নক্ষত্রে যখন আসবে, এই নক্ষত্র অবস্থান যখন করবে, তখন পরমাত্মার প্রতি একটা পূর্ণ বিশ্বাস কিন্তু চলে আসবে, এবং ধর্মের প্রতি একটা বিশেষ রুচি চলে আসবে। এই পুনর্বসু নক্ষত্রে যখন আসবে, অন্যায় কাজ কোনো সময় করতে যাবে না, বা অন্যায়কে প্রশ্রয় দিবে না, কিংবা যে অন্যায় করছে তাকেও তার বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াবে যে তুমি অন্যায় কাজ করতে পারবে না, এরকম কিন্তু জিনিসটা উঠবে এই পুনর্বসু নক্ষত্রে। আবার এই নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু বিশেষভাবে রাগীও হবে, সেরকম রাগী স্বভাবের হবে, আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দানশীল হবে, দান ধর্মে একটা বিশ্বাস থাকবে, যে দান করার একটা প্রবণতা থাকবে। বিপদে আপদে পড়লে তাদের পাশে দাঁড়াবে এই নক্ষত্রে থাকলে। এই নক্ষত্রে অল্প কয়েকদিনের জন্য থাকছে, 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত থাকছে, কিন্তু এই নক্ষত্রে থেকে নিজের কর্মকে লক্ষ্যভেদ করতে পারবে। যে কর্মের যেটা হয় প্রতিদিনের আমাদের যে কর্ম করে জীবিকা নির্বাহ আমরা করছি, তাতে কী হয় যে প্রত্যেক দিনই কম্পিটিশন, একে অপরকে এগোতে দেয় না। একটা টার্গেট থাকে, যারা সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, সবাই তখন টার্গেট, যেখানে যায় সেখানটাতে টার্গেট পূরণ করতে হবে। তো সেই টার্গেটটা পূরণ করারও কিন্তু এই সময় ক্ষমতা থাকবে যদি একাগ্রতা নিয়ে কাজ করে। এই পুনর্বসু নক্ষত্রে এটাই বুঝাচ্ছে। লক্ষ্যভেদ করতে পারবে, নিজের টার্গেটকে লক্ষ্য করে এগিয়ে গেলে, একাগ্রতা নিয়ে কাজ করলে লক্ষ্যভেদ অবশ্যই করতে পারবে এই পুনর্বসু নক্ষত্রে থেকে। ভাগ্যের সাপোর্টটা পাবে এই সময়কালে, কারণ নবম ঘরের সপ্তম ঘরই হচ্ছে যোগাযোগের ঘর, ডকুমেন্টেন্সি, কাগজপত্রের ঘর। তাহলে সূর্য আর বুধের মিলিত জুতির দৃষ্টি পড়ছে সেই যোগাযোগের ঘরে, তাহলে যোগাযোগটাও কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে। যে কোনো ক্ষেত্রে যোগাযোগ জিনিসটা হবে কর্মক্ষেত্রে। অর্থাৎ এই নক্ষত্রে অবস্থানটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আবার জুলাই মাসের 20 তারিখে এই সূর্যদেব অবস্থান করবে পুষ্যা নক্ষত্রে, আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত। আর এই সময়কালে বুধ কিন্তু আবার নিজের নক্ষত্রে বক্রি হয়ে যাবে। অশ্লেষা নক্ষত্রে 18 তারিখে বক্রি হয়ে যাচ্ছে। সূর্য বুধের জুতিতে তৈরি হয় বুধাদিত্য যোগ। বুধাদিত্য একটি খুব ভালো যোগ, তাও কি নবম ঘরে এই যোগটা তৈরি হচ্ছে। এই যোগের প্রভাবে মানুষ মানে যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে এই নবম ঘরে এই জুতি থাকে, খুবই সজ্জন ব্যক্তি হয়, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পায়, কর্মক্ষেত্রে উন্নতি করে,
কর্মক্ষেত্রে উন্নতি করে, সরকারি যারা কাজকর্ম করে তারা উচ্চ পদ হাসিল করে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। এবার সূর্য বুধের এই যে জুতিটা হচ্ছে, এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে। দীর্ঘকালীন কর্ম যেগুলো করছে সেইগুলো কাজে যথেষ্ট উন্নতি, যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, যার কোনো দিশা ছিল না, সেই সমস্ত কাজে বিশেষ উন্নতি। যারা কর্মের জন্য ছোটাছুটি করছেন হন্য হয়ে, যেখানে ধরাধরি করছে, যোগাযোগ করছে, কর্মের চেষ্টা করছে, তাদের কর্মলাভের সম্ভাবনা এই সময়কালে থাকছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মেরও উন্নতির যোগ থাকছে এই সময়কালে। তবে এই সময়কালে কী হবে, এই সময়কালে কিন্তু সন্দেহ জিনিসটাও থাকবে, বেশি করে সন্দেহ টন্দেহ এগুলো থাকবে, এবং নিজেদের আত্মীয় স্বজনদের সাথে একটা ঝুটঝামেলাও, সম্পর্ক বিচ্ছিন্ন এরকমও হতে পারে এই সময়কালে। কারণ যে নক্ষত্র পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি, শনি পঞ্চম ঘরে অবস্থান করছে, আর সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো এই নক্ষত্রে থাকাকালীন এই জিনিসগুলো ঘটবে, যে বাড়ির ছোট ভাই বোনদের সাথেও একটা ডকুমেন্টেন্সি কাগজপত্র নিয়ে হয়তো অশান্তি বিবাদও হতে পারে। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান, নিজের মুখের কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে যারা খাবারের কাজের সাথে বা খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বিদেশে মাল সাপ্লাই দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। নতুন কোনো ব্যবসার নতুন কর্মের কোনো সন্ধান থাকতে পারে এই সময়কালে। তবে শনি পঞ্চম ঘরে বক্রি অবস্থায় রয়েছে, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ শনি কিন্তু তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে বক্রি অবস্থায় রয়েছে। শনি বক্রি হয়ে গেছে পঞ্চম ঘরে। শনি কিন্তু আবার এটাও বুঝাচ্ছে যে কর্ম করছো তুমি সেই কর্মকে প্রসারিত করার জন্য তুমি চেষ্টা করো। তাহলে তুমি যে কর্ম করছো ওই কর্মকে একেবারে পরিবর্তনই করে দিলা, অন্য কর্মে তুমি ঝোঁক দিলা, সেটা করলে কিন্তু হবে না। তো সূর্যের কিন্তু এই পরিবর্তনের, সেই যে কাজগুলো আগে থেকে করছে সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে, এবং যারা কর্মহীন তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে নিজের কর্মকে কিন্তু চেঞ্জ করা যাবে না। কর্মে কিছুটা স্লোনেস থাকবে, তা বলে যে কর্ম চেঞ্জ করে দেবো সেটা নয়। এরপরে আগস্ট মাসের 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে এই সূর্যদেব। তখন আবার এই বুধ চলে আসবে আবার বক্রি অবস্থায় পুষ্যা নক্ষত্রে। তো এই সময়কালেও কর্মক্ষেত্রে সন্দেহ জিনিসটা থাকবে। তবে এই সময়কালে খুব ভালো জিনিস হবে যে কাজগুলোতে জটিলতা ছিল, যে কোনো রকম সমাধান পাচ্ছিল না, বা নিজের কাজ কোথাও আটকে গেছিলো কোনো জায়গাতে, দীর্ঘদিন ধরে আটকে পড়ে রয়েছে, যার কোনো ভূত ভবিষ্যৎ নাই, সেই কাজগুলো কিন্তু থেমে থাকা কাজগুলো আবার গতি লাভ করবে। নিজের বুদ্ধির দ্বারা, তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা সেই কাজগুলোকে আবার চলমান অবস্থায় নিয়ে আসতে পারবে। ধর্মের ঘরে সূর্যদেব এই নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে, অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশেষ আস্থা এই সময়কালে জন্মাবে। অশ্লেষা নক্ষত্রের কিন্তু এটা একটা বিশেষ গুণ রয়েছে, যেই কাজেই থাকুক না কেন অশ্লেষা নক্ষত্রে এক সময় না এক সময় ধর্মের প্রতি রুচি চলে আসে। তো সূর্য হচ্ছে কি আত্মার কারক, তো সূর্য হচ্ছে আবার কর্মের ঘরের অধিপতি, আর অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে, তাহলে ধর্মের প্রতি একটা বিশেষ রুচি, ঈশ্বরের প্রতি একটা বিশেষ বিশ্বাস, সোশ্যাল কাজ করা বা ধর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাও, এগুলো হবে। তবে অশ্লেষা নক্ষত্রের সবথেকে বাজে দিকটা হচ্ছে, সেটা হচ্ছে যে এদের দাম্পত্য জীবনটা আবার অতটা ভালো হয় না। দাম্পত্য জীবনে কিছু সন্দেহ জিনিস বা নিজেকে অপরকে বুঝতে না পারা, এগুলো কিন্তু তৈরি হয়। তো এই দিকটা যথেষ্ট আবার সাবধান। মোট কথা সব দিকেই যে ভালো থাকবে সেটা না, কিন্তু কর্মের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, এটা কিন্তু যথেষ্ট ভালো। জলতত্ত্ব রাশি আর অগ্নিতত্ত্ব সূর্য যথেষ্ট ভালো ফল দিবে এইখানটাতে। চন্দ্রমার সাথে তো সম্পর্ক বন্ধুত্ব, তো ভালো ফল পাবে বৃশ্চিক রাশি এই সময়কালে। আর গ্রহদের সাপোর্টও রয়েছে, দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে, আকস্মিকভাবে কাজে উন্নতি থাকবে। উচ্চশিক্ষার দিকে যথেষ্ট ভালো সাপোর্ট করবে এই সূর্যদেবের এই গোচর। এই সময়কালে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। গুরুর যারা দীক্ষা নেননি অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন। গুরু অষ্টম ঘরে অবস্থান করছে, আধ্যাত্মিকের ঘরে, গুরুর অবশ্যই দীক্ষা নেওয়া উচিত যারা দীক্ষা নেয়নি, এই সমস্ত করবেন। শনি বক্রি অবস্থায় রয়েছে, অতএব শনিবার করে চামড়ার বস্তু, লোহার বস্তু, সরিষার তেল এই সমস্ত ক্রয় করবেন না, এবং শনিবার দিনটা অন্তত মানবেন। শনিবার করে নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন তিল তেল দিয়ে, যথেষ্ট ভালো ফল পাবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম বৃশ্চিক রাশি সম্পর্কে।
আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।